নমস্কার। কাহিনী স্টেশন পরিবেশিত আমাদের প্রথম গল্প সেদিন রাত্রে। তখন বাজে রাত 7টা। ফ্ল্যাটের সামনে দিয়ে দু চারটে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। সারা কোচিন ফাঁকা, শুধু আমি আর রায়ন একা বসেছিলাম। চারিদিক নিস্তব্ধ, কোনো দিকেও কোনো শব্দ নেই। আমি যদিও বা একা থাকতে খুব একটা ভয় পাই না, কিন্তু সেদিন ওই পরিবেশে থাকা অবস্থায় আমি যে ভয় পাইনি এ কথা বললেও কিন্তু সেফ মিথ্যে কথা বলা হবে, কারণ আমার নিজেরও বেশ ভয় করছিল। মাঝে মাঝে রায়নের দিকে তাকিয়ে দেখছিলাম, কিন্তু ও তো তখন অকাতরে ঘুমোচ্ছে। আমি যদিও বা ওকে অনেকবার ডাকার চেষ্টা করলাম, কিন্তু ও কি আর ঘুম ছেড়ে উঠতে পারে? আমি এই মুহূর্তে শুনতে পেলাম যে আমাদের কোচিনের কলটা হয়তো খোলা আছে, কারণ বাথরুম থেকে কলে জল পড়ার শব্দ পরিষ্কারভাবে আমার কানের মধ্যে এসে লাগলো। উকি মেরেও দেখলাম, কিন্তু অদ্ভুতভাবে দেখতে পেলাম ওখানে কোনো কল চলছে না। ঠিক যখন কাঁটায় কাঁটায় 8টা বাজল, তখনই এক অস্বাভাবিক শব্দ আমি শুনতে পেলাম। যদিও বা এই শব্দটা শোনাটা অস্বাভাবিক না, কিন্তু কোচিনে আমাদের শব্দটা শোনা সেটা সত্যি অস্বাভাবিক। কারণ কি, শব্দটা ছিল সম্ভবত একটি বিড়ালের। আস্তে আস্তে সেই ডাকটা কোথাও যেন একটা উধাও হয়ে গেল। আমি চুপটি করে বসে রইলাম, কিন্তু এরপর যা হলো তা আমায় চুপটি করে আর বসতে দিল না। হঠাৎ করে শুনতে পেলাম আমাদের কোচিনের দরজা থেকে কে যেন একটা খুব জোরে দরজা ধাক্কাচ্ছে। আর নিজেকে সইতে পারলাম না, চেয়ারটা টেনে উঠলাম। উঠে কিছুটা পা গিয়ে জিজ্ঞাসা করলাম, হুজ দে, কে ওখানে? দরজাটা কিন্তু খোলা আছে, প্লিজ এরকম করে ধাক্কাবেন না। নিস্তব্ধ, কোনো শব্দ নেই। আমি আবার জিজ্ঞাসা করলাম, এক্সকিউজ মি, ইজ এনিবডি দেয়ার? শুভদীপ? পেছন থেকে আমি আর কিচ্ছু শুনতে পেলাম না, শুধুমাত্র রায়নের সেই নাক ডাকার শব্দ। আমি ভয় শিহরিত হয়ে গেলাম। আমি শেষবারের মতো ভয়ময় জিজ্ঞাসা করলাম, ওখানে কে? আই মিন এনিবডি দেয়ার? কে? আস্তে আস্তে সেই দরজা ধাক্কানো বন্ধ। কিন্তু যেই দরজা ধাক্কানো বন্ধ হলো, হঠাৎ করে আমি যেন আবার সেই বেড়াল ডাকার শব্দ শুনতে পেলাম। কিন্তু এইবারের বিড়ালের ডাকটা ছিল আগের থেকে আরো বেশি পরিমাণে ভয়ঙ্কর, কারণ সম্ভবত বিড়ালটি
কাঁদছিল। আমার বারে বারে মনে হচ্ছিল এটা কি আদেও কোনো বিড়াল, নাকি অন্য কিছু, নাকি কোনো অতৃপ্ত আত্মা। এবার আমি আর নিজেকে পারলাম না, খুব জোরে চেয়ারের কাছে গিয়ে ধপাস করে বসে পড়লাম। দিয়ে রায়নকে ডাকতে লাগলাম, শুনতে পাচ্ছিস? কি ঘুমোতেও দিস না, ওই সাউন্ডটা শুনতে পেলি না? কি সাউন্ড? কিসের সাউন্ড? আর এই বলে রায়ন আবার ঘুমিয়ে পড়ল, আর আমি সেই চেয়ারের সামনে বসে বারবার শুধু একই কথা ভাবছিলাম, যে আদেও কি ওটা সত্যি বিড়াল ছিল? সত্যি সত্যি কি আমাদের কোচিনে কোনো বিড়াল আছে, নাকি এসবই আমার মনের ভুল, নাকি এটা সত্যি কোনো অতৃপ্ত আত্মা? আমার মনে বারবার শুধু এই একই জিনিস ঘটাইতে লাগলো। আমি সামনে রাখা একটা গ্লাস নিয়ে তার মধ্যে জল ঢাললাম। ঠিক সেই মুহূর্তে আমি যেন রান্নাঘর থেকে কি সব পড়ার শব্দ শুনতে পেলাম। যত সম্ভবত ওই পড়ার শব্দটা ছিল একটা গ্লাসের। আমি ঠিক শব্দটা শুনেই ভয় ভয়ে এগিয়ে গেলাম, কিন্তু আমি যতটা এগিয়ে গেলাম শব্দটা ঠিক ততটা বেশি পরিমাণে বাড়তে লাগলো। আরো বেশি করে আমি যেন শব্দ শুনতে পারলাম, এবং মনে হচ্ছিল যেন রান্নাঘরের মধ্যে যত সব স্টিলের বাসনপত্র আছে সবই যেন একসাথে পড়ছে। ঝনঝনিয়ে আমি আবারও ভয় শিহরিত হয়ে উঠলাম, কারণ আমাদের কোচিনে সমস্ত দরজা জানলা সেই মুহূর্তে বন্ধ ছিল। কারণ সেদিন রাতে কোচিন ছুটি ঘোষণা করার পর কোচিনের রিসেপশনিস্ট রমিলা ম্যাম সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে চাবি দিয়ে গেছিলেন আমার হাতে। তাই রান্নাঘরে কোনো বিড়াল বা চোরের উৎপাত হওয়াটা শুধুমাত্র কঠিনই নয়, খুবই অবিশ্বাস্যকর। ঠিক এই জানবার কৌতূহলে আমি রান্নাঘরের দরজাটা খুললাম, কিন্তু দরজা খোলার পর আমি যা দেখলাম সত্যি এক অদ্ভুত ব্যাপার এবং অত্যন্ত ভয়ঙ্কর। কারণ রান্নাঘরের সমস্ত বাসনপত্র ঠিক তেমনভাবে সাজানো রয়েছে ঠিক যেমনটা থাকে, এমনকি একটা বাসন বা একটা গ্লাসও তলায় পড়ে নেই। আমি এই দৃশ্য দেখে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না যে আদেও কি এটা কোনো আমি দুঃস্বপ্ন দেখছি না তো, নাকি নাকি সত্যি সত্যি এসব ঘটনাগুলো আমার চোখের সামনে হচ্ছে সেদিন রাতে। অবিশ্বাস্যকর অদ্ভুত এসব ঘটনা। আমি ভয়ময় আবার দরজাটা দিয়ে দিলাম। চারিদিক আবার নিস্তব্ধ, কোনো দিক দিয়ে আমি যেন আর কোনো শব্দ শুনতে পেলাম না। কিন্তু বারবার আমি একটাই কথা ভাবতে লাগলাম যে কেন এসব হচ্ছে, কিসের জন্য এসব হচ্ছে। আমার বারবার মনে হলো আমি কি কাউকে চিৎকার করে ডাকবো, কেউ কি শুনবে আমার কথা? আর যদিও বা কেউ আসে কোচিনের ভেতর, সে তো সব দেখতে পাবে না, হয়তো সে আমাকে পাগলও ভাবতে পারে। আমি কি করব না করব কিছুই আমি বুঝতে পারলাম না। ঠিক এই মুহূর্তে আবার এক কারোর পায়ে হেঁটে আসার শব্দ শুনতে পেলাম।
সম্ভবত ওই শব্দটা আমাদের কোচিনের গেটের দিকেই যেন এগিয়ে আসছিল। আমি ভাবলাম এটা হয়তো আবার নতুন কোনো বিপদ সৃষ্টি করবে। আমি ভয়ময় আমার চেয়ারের কাছে গিয়ে বসলাম। ভাবলাম রায়নকে কি একবার ডাকবো। ও কি আদেও এসব কিছু শুনতে পাচ্ছে না, নাকি নাকি শুধুমাত্র আমার সাথে ভনিতা করছে? সত্যিটা কি? সত্যিটা যদি এটা হয়, তার মানে ও আমার মতো এতক্ষণ ধরে সব কিছু শুনছে কিন্তু কিছু বলতে চাইছে না, আমাকে বোঝাতে চাইছে যে ও কিছুই শুনতে পাচ্ছে না, কিন্তু আসলেও কিন্তু না, ও তো তখন ঘুমোচ্ছে। আর আস্তে আস্তে আমি যেন একই সাথে সেই পায়ে হেঁটে আসার শব্দ শুনতে পেলাম। কেউ যেন আসছে। আমার বারে বারে মনে হতে লাগলো, এটা কি আদৌ আমার বন্ধু শুভদীপ, নাকি নাকি আমাদের কোচিনের ইংলিশ টিচার রমেন দা। আমি আমার ব্যাগের চেনটা খুললাম, ওখান থেকে আমার ছাতাটা বের করলুম, কারণ আমি মনে মনে ভেবেছিলাম যদি রমেন স্যার বা শুভদীপ হয় তাহলে আমি নিতান্তই হাল ছেড়ে বাঁচব, আর যদি তা না হয়ে অন্য কেউ হয়, অর্থাৎ কোনো চোর বা ডাকাত, তাহলে ওই ছাতাটাই হবে আমার তার সাথে মোকাবেলা করার একমাত্র অস্ত্র। ব্যাস, এই মুহূর্তে আবার যেন সেই দরজা ধাক্কানো শুরু। আমার ভয় বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো। বারবার একই কথা ভাবছিলাম যে কেন এসব হচ্ছে শুধুমাত্র আমার সাথে। একবার পিছন ফিরেও তাকালাম, কিন্তু সেই মুহূর্তে রায়ন যেন এই সমস্ত অদ্ভুত ব্যাপারের মানে কি? এগুলো কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? এরকম তো এর আগে কখনো হয়নি। রমিলা ম্যাডাম বা রমেন স্যার বা কোচিনের কারোর মুখ দিয়ে আমি কিন্তু এতটা অদ্ভুতের ব্যাপার কখনোই শুনিনি কোচিনের, যা আমার সাথে হচ্ছিল সেদিন রাত্রে। আর বারবার আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন জাগছিল যে রায়ন কেন এগুলো শুনতে পাচ্ছে না। ওর ব্যবহারটা সেদিনের আমার যেন প্রচন্ড অদ্ভুত লাগছিল। আমি ভয় ভয় এগোতে লাগলাম। তো যেন আরো জোরে আমার কানের মধ্যে এসে লাগলো। শেষমেশ আমি দরজাটা খুলে ফেললাম। দেখলাম আমার সামনে এক রক্তমাখা দেহ দাঁড়িয়ে, তার মাথার এক পাশ দিয়ে যেন অঝরে রক্ত বইছে। আমি প্রচন্ড অবাক হয়ে তার দিকে তাকালাম এবং একই সাথে আমি আবার পেছন ফিরে তাকালাম। দেখলাম যে মানুষটা এতক্ষণ ধরে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল এবং যে মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে, দুজনেই এক। আমার বন্ধু রায়ন। তবে আসল রায়ন কে? শুনছিলেন কাহিনী স্টেশন পরিবেশিত আমাদের প্রথম গল্প সেদিন রাত্রে। গল্প রচনা
সৌম্যজিৎ দাস ও দেবাশিস রায়। শব্দ পরিচালনা, নির্দেশনা ও কণ্ঠস্বর দেবাশিস রায়। শিল্প নির্দেশনা সৌম্যজিৎ দাস।